নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের শিল্পালাপ। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি রাকা। আমরা আজ কথা বলবো, আমাদের সাথে রয়েছে মাননীয় টিঙ্কু রায়, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়। তার সাথে রয়েছে পোলট্রি ফার্মে স্বনির্ভর একজন ব্যবসায়ী আব্দুল মান্নান। ওনার সাথেও কথা বলবো, জেনে নেব উনি কিভাবে ওনার ক্ষুদ্র ব্যবসাকে বড় পরিসরে নিয়ে এসছে, জেনে নেব ওনার জীবনে কি স্ট্রাগল ছিল, জেনে নেব কিভাবে মানুষ নিজে চাইলেই নিজের স্বনির্ভর হতে পারে। এছাড়া আপনারা সবাই জানেন যে 29 তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়েছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ার শুরু হয়েছে আমাদের মাননীয় টিঙ্কুদার উদ্যোগে। সেই মেলা কিন্তু চলছে, আর সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা সম্বন্ধে কিন্তু জানতে ইচ্ছুক যারা, তারা কিন্তু সেই মেলায় গিয়ে যোগাযোগ করতে পারে বিভিন্ন ধরনের সংস্থার সাথে। চলে যাব আজকে আমাদের আলোচনায়, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে মাননীয় সবার পরিচিত টিঙ্কুদা। টিঙ্কুদা, আপনাকে ওয়েলকাম আমাদের এই শোতে। তার সাথে দাদা আপনাকেও ওয়েলকাম। তো আমি প্রথমত যাচ্ছি টিঙ্কুদার কাছে। আমাদের মেলা শুরু হয়ে গেছে, মেলা শুরু হওয়ার পরে আমাদের আজকে আবার আলোচনায় বসা। তো মেলা সম্বন্ধে কেমন চলছে, কি বৃত্তান্ত একটু শুনি। প্রথমত তো ত্রিপুরাবাসী সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। সত্যি এবার যে প্রজাতন্ত্র দিবস আমরা মানিয়েছি, এই প্রজাতন্ত্র দিবস সঠিক অর্থে যে ত্রিপুরার মানুষের জন্য গর্বের বিষয়। এই কারণে দুটা বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যে, যেগুলো কোনোদিন আমরা ভাবিও নি এই ধরনের, যে দেশ স্বাধীনতার এত বছর পর আমরা এবার প্রথমবার যে রাজপথে দিল্লির যে টেবলু বেরিয়েছিল, সেখানে আমরা এবার প্রথম স্থান অধিকার করেছি। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর আমাদের ত্রিপুরার জনজাতি কৈলাস শহরে থাঙ্গা ডাললংকে যেখানে পদ্মশ্রী দেওয়া হয়েছে, দুটো বিষয় আমাদের আনন্দের সংবাদ। পাশাপাশি আমরা এই যে মেলা বলছেন, এটা 29তম মেলা এবং 29 জানুয়ারি শুরু হয়েছে। এটাও একটা সংযোগ বলতে পারেন যে ত্রিপুরাতে যতবার মেলা হয়েছে, শিল্প বাণিজ্য মেলা তো অনেকবার, এই 29তম মেলা হলো। তো আমরা 28 বছর ধরে যদি 28 বছরের ইতিহাসটা ঘেটে দেখি, যেখানে 80-85খানা স্টল বা 70খানা স্টল, সর্বাধিক 85খানা স্টলই ছিল। গত বছরে যে রেকর্ড, সেখানে 85খানা স্টল ছিল। সেখানের মধ্যে ইন্ডিয়া এবং সারা বাংলাদেশ বা অন্যান্য সমস্তগুলো মিলে সেখানে 85খানা ছিল। এবার যে আমাদের মেলা হচ্ছে, যে মেলাতে প্রায় 200 স্টল এখন পর্যন্ত এখানে পার্টিসিপেট করেছে, যেখান থেকে বহিরাজ্যের ধরুন 70খানা রয়েছে। দিল্লি, মুম্বাই, কাশ্মীর, উত্তরপ্রদেশ সমস্ত দেশ মিলে প্রায় 70খানা স্টল রয়েছে। বাংলাদেশের প্রায় 25-26খানা স্টল রয়েছে। কিছু আমাদের 26টা গভর্নমেন্ট অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছে। বাকি আমাদের লোকাল ট্রেডার যারা রয়েছে, লোকাল যারা এন্টারপ্রেনার, তারা পার্টিসিপেট করেছে। তো এটাও আমাদের একটা খুশির বিষয় যে এবার এত একটা ব্যাপকভাবে আমাদের এখানে হচ্ছে। আরেকটা বিষয়ের আগেও আমি বলেছিলাম যে আমরা নতুন করে এখানে একটা এই শিল্প বাণিজ্য মেলা যখন চলবে, তখন একটা সেমিনার রেখেছি আমরা। আজকে 3য় দিন ছিল সেমিনারের। প্রথম দিন ট্যুরিজমের উপরে ছিল। আমরা পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে ট্যুরিজমের উপরে যারা কিছু করতে চান ব্যবসা, বা আপনার ট্যুরিজম সম্বন্ধে কিছু জানতে না চান, ওনারা আসার জন্য একটা ভালো সাড়া পেয়েছি। কিন্তু যে ধরনের পাওয়ার কথা ছিল হয়তো সেরকম হয়নি, কিন্তু যারা এসেছে জেনুইন, যারা করতে চায়, এরকম একটা সংখ্যা এসেছিল। আমাদের এখানে এক্সপার্টরা ছিল, তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী দিন ছিল আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছে, বা যারা নতুন করে করতে চাইছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, সেই সেশন ছিল, সেটাও ভালো হয়েছে। আজকে যেটা ছিল এমএসএমই ছিল। এমএসএমইতে যারা লোন নিতে চায়, ছোটোখাটো লোন, এবং আমরা ইনস্ট্যান্ট সেখানে প্রায়, আমি একটু তাড়া ছিল, আমার অন্যান্য মিটিং ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু আমি 10 জনকে লোন চেক হাতে ধরে দিয়ে, চিঠি দিয়ে তারপরে এসেছি। অর্থাৎ আমরা ইনস্ট্যান্ট 10 জনকে সেখানে লোন দিয়েছি। একদম আরও বোধহয় 10-15 জনকে সেখানে দেওয়া হবে। আজকের এখানেই আমাদের সেমিনারই দেওয়া হয়েছে। আগামীকালকে থাকছে স্কিল ডেভেলপমেন্টের। তারপরে একটা দিন রয়েছে আমাদের পোলট্রির উপরেও রয়েছে, রাবারের উপরে রয়েছে, জিএসটির উপরে রয়েছে, অনেকগুলো, মানে অর্থাৎ 14 তারিখ অবধি প্রত্যেক দিন একটা করে সেমিনার থাকছে। পোলট্রির উপরে রয়েছে, এ কথাটা আমরা এক্ষুনি শুনলাম। আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন পোলট্রি ফার্মে যিনি নিজেকে স্বনির্ভর করে তুলেছেন, আব্দুল মান্নান দাদা। আমি আপনার কাছেই চলে যাচ্ছি। তো প্রথমেই আপনার থেকে আপনার ফার্ম সম্বন্ধে একটু সংক্ষেপে শুনতে চাই। আপনি কোথায় এই ফার্ম গড়ে তুলেছেন, কিভাবে গড়ে তুলেছেন, একটু সংক্ষেপে যদি আমাদের আমার ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমি প্রথমে বলি, আমার সোনামুড়া, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সোনামুড়াতে, সোনামুড়া একটু ভিতরে, আমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত এলাকায় আমি ফার্ম করছি প্রায় 3 বছর আগে। তো আমার সম্পূর্ণ নিজের উদ্যোগে,
আমি সম্পূর্ণটাই, আমি কোনো ডাক্তারের পরামর্শ নেই, কোনো পরামর্শ নেই, সম্পূর্ণটা আমি নিজের উদ্যোগে নিজে ইউটিউব থেকে সবচেয়ে বাইর করে যে আমি দেখলাম যে এটা অনেক দিন দেখার পরে এটা ভালো হয়, তখন আমি নিজের উদ্যোগে করলাম। তো আমি প্রথমে স্যাম্পল হিসাবে 3000 করছিলাম, আমি সাকসেস। আর আপনার এখন ত্রিপুরা 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য আমার করার ইচ্ছা যে এটা করার জন্য। তো আমার আবেদন থাকবো সরকারের কাছে, সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি 37 লক্ষ ত্রিপুরাবাসীকে আমি এই ডিমের পুষ্টির দিকটা আমি উপহার দিতে পারবো। আচ্ছা, তো আপনার এখন যে ফার্ম রয়েছে সেখানে আপনার এখন মানে কি পরিমাণ মুরগি রয়েছে বা 3000 কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে? 3000 হচ্ছে, 3000 হচ্ছে। তো এখন সামনে 10,000। আর আমি বলবো ওইটাতে সাকসেস আমি না, 37 লক্ষ ত্রিপুরাবাসী সাকসেস, এবং আমার এলাকাতে আরও কিছু যুবক সাকসেস, কারণ এরা কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, আমার এক একটা ফার্মে আপনার 4-5 জন 10 জন এরকম করে ফার্মে লোক লাগতে আছে, মার্কেটিংয়ে লোক লাগতে আছে, সব জায়গায় জায়গায় এদের। আপনাদের দেখা গেছে যে চাকরির থেকেও, সরকারি একটা চাকরি থেকেও আমাদের এখানে ভালো বেতন দিচ্ছি আমরা। আমি দিচ্ছি 10,000, 11,000, 12,000 এরকম দিচ্ছি। ওরা কিন্তু এখনও মানে ঠিক মতনের নামটাও লিখতে পারে না। আচ্ছা, সে জায়গায় আমি আবার আমাদের মাননীয় টিঙ্কুদার কাছে যাচ্ছি যে টিঙ্কুদার এই বিষয়ে কি মতামত বা উনাকে দেখুন, পোল্ট্রি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা ভাইটাল বিজনেস। এটা আমরা যদি ভাবি যে আমরা যারা শিক্ষিত যুবক বা আমরা যারা কিছু করতে চাইছি, যারা আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, আমরা কিন্তু পোল্ট্রিকে যেভাবে দেখি আমাদের নজরে এটা যদি বদলাই, আমরা দেখুন ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম লোক আমরা ননভেজ। আমাদের যদি আরবান পপুলেশন দেখি তো 5 লক্ষর মতো আরবান পপুলেশন যারা শহরে বসবাস করি। আর প্রত্যেকটা স্কুলে যে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এটা একটা বড় সংখ্যা। এই টোটাল যে সংখ্যাটা যদি আমরা জুড়ি, আমাদের প্রচুর পরিমাণ ডিম চাই প্রত্যেক দিন। অথচ ডিমের প্রোডাকশন যদি দেখি আমাদের রাজ্যে এটা না বরাবর যেগুলো রয়েছে খুব ছোট মাত্রায়, ওনার যেটা বলছেন 3000, তো এটা আমাদের সংখ্যাটা খুব ছোট। এই সংখ্যাটা আমাদের ম্যাক্সিমাম ডিম আজ আসছে অন্ধ্র থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কিছু একটা অল্প অংশ যা আসাম থেকে আসে, কিন্তু ম্যাক্সিমাম ডিম অন্ধ্র থেকে আসে। অন্ধ্র থেকে আসতে খুব লম্বা সময়, তারপর অনেক ডিম নষ্ট হয়ে যায়, আশা করি কোল্ড স্টোরেজে রাখতে হয়, ট্রান্সপোর্টেশন একটা বিশাল কস্ট চলে যাচ্ছে। তো এই সব মিলিয়ে যদি ত্রিপুরাতে এটাকে করা যায় এটার প্রোডাকশন, তাহলে এটাতে খুব মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট বা এটার মধ্যে কিছু নেই। এটা রোজ চাই মানুষের, প্রত্যেকটা শহরের মানুষের স্কুলে বাচ্চা যাবে তো টিফিন দিতে হবে, তো টিফিন দেবে তো একটা ডিম চাই, রেস্টুরেন্টে ডিম চাই, বাজারে, অর্থাৎ এটা নিত্য প্রয়োজনীয়, রোজ চাই আমাদের। হ্যাঁ, তো আমাদের এটার উপরে একটা বড় আকারে কাজ করা যেতে পারে। তো এটা খুব ভালো ওনার উদ্যোগ, উনি যেটা নিয়েছেন। আমি চাইবো এটাতে যেন আরও আসে, আর এটার সঙ্গে সঙ্গে এটাকে জুড়ে এটার উপরে একটা বিশাল ইন্ডাস্ট্রিজ দাঁড়াতে পারে এই ফার্মকে জুড়ে। আপনি দেখুন এটা ফিড যেটা হয়, তো আপনি একটা ফিশ ফিড চাই, এদের ফার্মের জন্য ফিড চাই। তো এই ফিড কিন্তু এখন ফিড বাইরের থেকে আসছে, আমাদের রাজ্যে ফিডও হয় না, এগুলো অন্ধ্র থেকে আসছে। অথচ এটা যে র মেটেরিয়াল কিন্তু আমাদের একদম পাশে পূর্ণিয়াতে, বিহারে পাওয়া যায়। তো বিহার থেকে যেগুলো র মেটেরিয়াল যাচ্ছে অন্ধ্রতে, সেখানে তৈরি হচ্ছে, সেটা আবার ট্রান্সপোর্টে আমাদের এখানে আসছে। তো এটার উপরে কাজ করা যেতে পারে। এটাও আমরা এখানে ফিশ ফিড বা এদের ব্রয়লারের জন্য যদি আমরা ফিড তৈরি করি, তো এটাও চলতে পারে আমাদের এখানে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে হবে আমাদের যুবদের, এটা একটা ভালো স্কোপ, এটার উপরেও আমরা কাজ করতে পারি। কারণ এখানে অনেকটাই ত্রিপুরা রাজ্যে, টিঙ্কুদা যেটা বললো যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণে ডিমের চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী এখানে মানে প্রোডাকশন নেই। আর আগেই টিঙ্কুদা এটা আমাদের অডিয়েন্সকে বলেছিল যে মার্কেটিং তখনই মানে করা যাবে, মার্কেটের আগে চাহিদাটা বুঝতে হবে প্রত্যেককে। তো সেই জায়গায় আমি আবারও আব্দুল মান্নান দাদার কাছে যাচ্ছি যে আপনি যখন শুরু করেছিলেন, তখন এই যে বিভিন্ন ধরনের এই যে বিজনেসে বাজারজাত করতে যে কোনো জিনিস একটা পথ দিয়ে এগুতে হয়, সেই পথটা অনেক সময় অনেকের কাছে খুব সোজা হয়, খুব কঠিন হয়। আপনার পথটা কেমন? হ্যাঁ, আমারটা খুব সোজা ছিল। যখন আমার ওই দাদা যেটা বললো এটাই সত্যি, আমরা যখন মার্কেটে দোকানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমাদের ডিমের যে সাইজটা, ওয়াইটটা দেখার পরে প্রত্যেকটা মানুষ আগ্রহ। এখন আমার কাছে যদি থাকতো তাহলে আমি ম্যাক্সিমাম 30,000-এর উপরে ডেলি মাল ডিম সাপ্লাই দিতে পারি, কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয় না। মার্কেটিং ওইটাই, ডিম কিন্তু প্রত্যেকের প্রয়োজন। এখানে জাত ইয়ার কোনো ইয়ে নেই গেল, এটার জন্য কোনো জাত নাই গেল, এটা প্রত্যেকের প্রয়োজন এবং এটার জন্য কোনো মার্কেটিং প্রয়োজন না। আর এটা আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকাতে থাকে এটা। তো যার জন্য
এটা এখন আমি মনে করি যদি আমাদের দেশে করতে চায় কেউ, এটার জন্য কোনো প্রশিক্ষণ নিতে হয় না। প্রশিক্ষণ সে নিজে ঘরে বসে নিতে পারবো। প্রত্যেকে ইউটিউবে লেয়ার চার্জ করলে প্রত্যেকে পাইব সে কোনভাবে করতে চায়। বেশি প্রয়োজন নাই, বেশি না পারক সে অল্পর মধ্যে অল্প লোন নিয়ে আপনার 500-1000 করুক একজন বেকারের, তার মান্থলি 30-40 হাজার টাকা আপনার পকেটে আসছে, তাইলে একজন আপনার চাকরি করে কত টাকা পাবে? তারপরে দেখেন সবচেয়ে বড় কথা হলো এখানে যদি তারা যদি কেউ না পায়, তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করে, তাহলে আমরা বাচ্চাটার জন্য আমরা তাদেরকে সংগ্রহ করে দিতে পারবো, এবং আমাদের কিছু যে প্রশিক্ষণ জানা আছে আমরা তাদেরকে এটা শিখাইতে পারবো। আমি মনে করি প্রত্যেকটা যুবক যারা চাকরির পিছিয়ে বেকার বলছে যে আমরা চাকরি পাই না, ওইটা না, প্রয়োজন নাই। এটা এমন একটা জিনিস যেটা আপনার নিত্যদিনীয় প্রয়োজন। আপনার জল কি না খেয়ে পারবেন? জল তো ডেলি প্রয়োজন, এটা কোনো অ্যাডভার্টাইজ লাগে না। সেম ডিমটারও কোনো অ্যাডভার্টাইজ মনে হয় না লাগবে। আপনার এখানে দেখেন যে কোনো আমাদের প্রত্যেকের এলাকাতে 1000 হলে সে এলাকাতে ছেল দিতে পারতেছে, তার কোথাও যেতে হবে না। উনি ঠিক বলেছেন যে ডিমটা এমন একটা প্রোডাক্ট যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই, কোনো টিভি অ্যাডের দরকার নেই, পত্রিকাতে অ্যাড দেওয়ার দরকার নেই। আপনার কাছে মাল থাকলেই মানুষ নিয়ে যাবে। এবং এটা খুব ক্রাইসিস আমাদের এখানে, কারণ সমস্ত বাইরের থেকে আসে। আর এটা ট্রান্সপোর্ট করাটাও একটা বিশাল বিষয়, যে ট্রান্সপোর্টটা আপনার বাইরের থেকে আনতে গিয়ে ট্রাকে আসছে, ভেঙে যাচ্ছে, অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা বিরাট সমস্যা, তার জন্য কস্টটাও বেড়ে যাচ্ছে। তো এখানে যদি করা হয় তাহলে কস্টটাও কম থাকবে এবং আমরা পিওর মালটা পাবো। তবে এটার উপরে কাজ করা যেতে পারে। এটা নিয়ে সরকার চাইছে এই যে পোলট্রি বা ডায়েরি ফার্মকে উপরে কাজ করার জন্য চাইছে। তো আমরাও সেখানে বলছি আমাদের যারা যুব বন্ধুরা রয়েছে এটার পুরো কাজ করতে পারে, বা ফুড প্রসেসিংয়েরও অনেকগুলো বিষয় রয়েছে সেখানেও করতে পারে। কিন্তু এইটা একটা ভালো সেক্টর যেখানে এটার মধ্যে কম্পিটিশন নেই, মার্কেটিংয়ের কিছু নেই, ডিজাইনিংয়ের কিছু নেই, বলে প্যাকেজিং করতে হবে, ভালো মার্কেটিং করতে এরকম কিছু নেই। এটাতে শুধু প্রোডাকশনটা চাই আর একটু সিনসিয়ারলি করতে হবে, ডাক্তার পরামর্শ এগুলো একটু হয়তো দেখতে হবে ঠিকঠাক মতো। তবে এটার দুটা দিকই রয়েছে, যেমন ডিম যারা প্রোডাকশন করছে ডিমটা যেমন সেল হচ্ছে, পরবর্তী সময় কিন্তু মুরগিটাও বাজারে বিক্রি হচ্ছে আবার। একদম, এটা যখন বয়স হয়ে যাচ্ছে সেটাও বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমি একটা কথা বলতে চাইছি, একটু আগে যে আব্দুল মান্নান দাদা বললেন যে একটা ব্যাপার রয়েছে যে তেমন একটা প্রশিক্ষণের দরকার নেই। তো আমি আবার মাননীয় টিঙ্কুদার কাছে একটা বিষয় তুলে ধরতে চাইছি যে আমরা কিছুদিন আগে আলোচনায় বলেছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট। তো সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে উনি ইউটিউব থেকে শিখেছে, মানে যেখানে আমরা অনেকেই আজকে এই কথাটার সাথে পরিচিত যে স্মার্ট ইন্ডিয়া, সবার হাতে যদি স্মার্টফোন থাকে, ইন্টারনেট ফ্যাসিলিটি থাকে, তাহলে বিভিন্নভাবে মানুষকে স্কিল ডেভেলপমেন্টের ওই দিন আমি একটা কথা বলেছিলাম যে প্রথমত আপনাকে লার্ন করতে হবে, তারপরে আপনি আর্ন করতে পারবেন। তো উনি যেটা করেছেন তো উনি ইউটিউব থেকে শিখেছেন। আমাকে কোনো বিজনেস করার আগে উনি যেটা বলেছেন ঠিক সত্যি, এটার জন্য স্কিল্ড মানে আমি কি করে কাজ করছেন এটা আমার শিখতে হবে। কেউ যদি বলে যে আমি MBA করে এসেছি, আমি এই ধরনের একটা পোলট্রি ফার্ম করব, তাহলে চলবে না। কেউ যদি বলে আমি ভালো কমার্সের স্টুডেন্ট, আমি করে নেবো, সেটা চলবে না। আমাকে শিখতে হবে এই জায়গায় উনি কি করে ফার্মটা করেছেন, বা ওনাকে আমার স্টাডি করতে হবে, উনি কি করে সাকসেস হয়েছেন, ওনার করার পদ্ধতিটা কি, উনি কোথায় থেকে বাচ্চা নিয়ে এসেছেন, উনি কিভাবে প্রোডাকশন করছেন, ওগুলোকে কী ধরনের ফিড দিচ্ছেন, ওনাকে আমি যদি লার্ন করি, ওনাকে যদি শেখার চেষ্টা করি, তাহলেই আমার ব্যবসা সঠিক চলবে। এটাই আমি বলছি লার্ন। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি ইউনিভার্সিটি ডিগ্রি বা কলেজ ডিগ্রি দিয়ে এটা করব, সেটা হবে না। আমাকে দেখতে হবে একজনে যে করেছে, যিনি সাকসেস হয়েছেন, উনি কি করে করছেন, এটাকে আমাদেরকে শিখতে হবে। পার্সোনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে, আর সেই এক্সপেরিয়েন্সটা যদি কেউ নেয় তাহলে চালাতে পারবে। আর এটা খুব বড় কিছু রকেট সায়েন্স নয়, শুধু করার একটা ইচ্ছা চাই, মানে আমি কিছু করতে চাই বাস, তার জন্যই। মানে আমাদের কি হয়েছে, আমরা এইভাবে ভাবছি যে সবাই টাকা রোজগার করছে, আমিও টাকা রোজগার করব। তো টাকা রোজগার করব কি, আপনি একটা ভাবুন, ধরুন সবাই সাঁতার দিচ্ছে সুইমিং পুলে, তো আপনি ভাবছেন যে আমিও সাঁতার দেবো। আপনি যদি সেই সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে আর ঝাঁপ দেন, বলেন তো আপনি পারবেন কি না? পারবেন না, সেখানে আপনার মৃত্যু ঘটবে, আপনি সেখানে জলে ডুববেন। কারণ আপনার ইচ্ছে থাকলে হবে না, আপনাকে শিখতে হবে। আপনি সাঁতার না জেনে যদি ঝাঁপ দেন তাহলে আপনি ডুববেন। তো এরকমই কিন্তু আমাদের কি হচ্ছে, সবাই টাকা রোজগার করছে, আমরা টাকা রোজগার করতে চাই। আর তার সরকার লোন দিন, সরকার থেকে লোন নেবো, কিন্তু সেটাতে আমি করবোটা কি? আমাকে সেই জায়গাটা শিখতে হবে, টাকাটা কেন নিচ্ছি সেই জায়গাটা যদি আমি না শিখি, তাহলে আমার সেই ব্যবসাকে দাঁড়া করানো মুশকিল হবে।
এমন নয় যে গভর্নমেন্ট লোন দিচ্ছে না, গভর্নমেন্ট অসংখ্য লোন দিচ্ছে, মুদ্রা ব্যাংকের মাধ্যমে লোন দিচ্ছে, এমএসএমই অনেক লোন দিয়েছে, খাদি লোন দিচ্ছে, কেউ নিজেদের জায়গা মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছে। কিন্তু আমরা যদি সংখ্যাটা দেখি, খুব কম সংখ্যায় যারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে, কারণ আমাদের শেখার আগ্রহটুকু একটু কম। আমাদেরকে শিখতে হবে, আমি যে কারণে লোনটা নিচ্ছি, আমি যে ব্যবসাই করব না কেন, আমি যার জন্য লোন নিচ্ছি, আমাকে প্রথমত যে ব্যবসাটা করব সেই ব্যবসাটা সম্বন্ধে একটু জানার আগ্রহ থাকতে হবে, সেটাকে আমার জানতে হবে। যারা সেই ব্যবসা করে ফেইলিওর হয়েছে তাকেও জানতে হবে, যারা সাকসেস হয়েছে তাকেও জানতে হবে। এই দুইটা বিষয় যদি জানি আর আমি যদি তখন লোন নিই এবং আমি যদি আমার শুরু করি সেই ব্যবসা, তাহলে ফেল হওয়ার সম্ভাবনা কম থাকে সেখানে। আর আমাদের কি হয়, আমরা ওই সবাই লোন নিচ্ছে তো আমিও লোন নেবো, সবাই পয়সা রোজগার করছে তো আমিও পয়সা রোজগার করব, কিন্তু আমি সেটাকে একটু শিখে বুঝে তারপরে লোন নেব, সেটা খুব কম হয়, তার জন্য সাকসেস হয় না। কিন্তু এখন আমরা যেটা দেখছি, মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে। এই আজকের দিনেই আমরা এখানে যেখানে এমএসএমইর আমাদের সেমিনার ছিল, সেখানে প্রায় অনেকেই এসেছেন এবং ব্যাংক সেখানে ইনস্ট্যান্ট প্রায় 20 জনকে লোন দেওয়ার একটা ডিসিশন হয়েছে। 10 জনকে তো আমি নিজে দিয়ে এসেছি, যাদের হাতে আমরা ওদের যে গ্র্যান্ট হয়েছে লোন, সেটার কাগজ উঠিয়ে দিয়ে এসেছি আমরা। আচ্ছা, এই যে লোন নেওয়ার ব্যাপারটা, আপনি কি কোনো লোন নিয়েছিলেন আপনার বিজনেস দাঁড় করাতে বা বিজনেস করার পরে? না, এখনো আমি কোনো লোন নেইনি। আমি আমার নিজের ক্ষমতা দিয়ে করছিলাম। কেন, এই জন্য যদি আমি বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আমি লোনের টাকাটা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হবে না। যার জন্য আমি দীর্ঘ 25 বছর বাইরে ছিলাম। ওই যত টাকা ইনকাম করছি আমি সম্পূর্ণটা দিয়ে ইনভেস্ট করছি এই ফার্মটা তৈরি করতে। প্রথম অল্প করছি, এখন অনেক বড় করছি। যার জন্য এখন আমার লোনের প্রয়োজন, কারণ এখন আমি সাকসেস, আমার জানা হয়ে গেছে এটা কিভাবে করতে হবে, এটা দিয়ে আমি কিভাবে সাকসেস হব। এখন আমার একটাই লক্ষ্য, শুধু উপরের দিকে, মানে এটাতে কতটুকু বড় করা যায়, এটাই হলো আমার লক্ষ্য। এখন আর ওই টেনশনটা আমার নাই যেটাতে আপনার আমি লস হবে, আমি এটাতে মার খেয়ে যাবো, এই টেনশনটা এখন আর আমার ভিতরে কাজ করে না। কারণ এই জন্য আমি নিজের উদ্যোগে নিয়েছিলাম। এই জন্য বলছি প্রত্যেকটা মানুষ বেশি না 500-1000 করে করো, এতে লস তো হবে না, আমি গ্যারান্টেড লস হবে না, কেননা লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেননা আপনার এটার জন্য আলাদা একটা মেডিসিন আছে, লেয়ারের আলাদা একটা, অনেক সময় বলে যে বার্ড ফ্লু আইসে, এখানে আইসে, ওই যে লেয়ারের মধ্যে এটা আসে না, লেয়ারের মধ্যে এটা লেয়ারের জন্য আলাদা ওষুধ আছে। এটা পোলট্রির মধ্যে আসে। পোলট্রি আর লেয়ার কিন্তু এক না, পোলট্রি লেয়ার কিন্তু দুইটা আলাদা। অনেকে বলে যে পোলট্রির ডিম, আসলে পোলট্রির ডিম না, ডিমের ইয়েটাই হলো আলাদা। হ্যাঁ, যার জন্য ওইটা, যেমন আমার এখানে তো আমি 2 বছর রাখছি, কোনো একটা মোরগ আমার নষ্ট হয়েছে না, কারণ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের কাছে মেডিসিন আছে, আমরা মেডিসিন কন্টিনিউ মেডিসিন দিতে আছি, তার জন্য কোনো সমস্যা নেই। তার জন্য এটার জন্য এখন বুঝতে পারতেছি, আগে তো প্রথম তো বুঝি নেই, শুরু করার পরে আস্তে 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 এখন যেহেতু আমি একটা বেস আমার শেষ করছি, একটা বেস আপনার 2 বছরের 20 মাস পর্যন্ত রানিং থাকে, 2 বছর একটা বেস। দেখেন 2 বছর পরে আবার আপনার একটা লাভবান আছে। ওই যে দাদা বললো, আমি যে বাচ্চাটা কিনছিলাম সেম বাচ্চার পয়সাটা কিন্তু আমার 2 বছর পরে এফোর্ট আছে। এই যে আমি মুখটা এখন বড় হয়েছে বিক্রি করে দিছি কেজি হিসাবে, দেখা গেছে ওই পয়সাটা আমার আইসা গেছে। মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন। আর আমাদের সাথে রয়েছে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়, ওনার সাথেও কথা বলতে পারেন। আমাদের সাথে রয়েছে একজন স্বনির্ভর ব্যবসায়ী, ওনার সাথেও কথা বলতে পারেন। উনি কিভাবে শুরু করেছিলেন, কোথায় আটকে ছিলেন, কিভাবে সেই জায়গাটা, সেই কঠিন জায়গাটা পার করে আবারও ওনার ব্যবসাকে দাঁড় করিয়েছেন, সবকিছু জানতে আপনারা ফোন করতে পারেন। ফোন করার জন্য যে নাম্বার, সেই নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে যাচ্ছে, আপনারা কিন্তু সরাসরি কথা বলার জন্য এই মুহূর্তে ফোন করতে পারেন। আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়, চলে যাচ্ছি মাননীয় টিঙ্কুদার কাছে। এই যে এমএসএমই এর লোনটা, সেটা কিভাবে মানুষ নেবে বা সেটা এমএসএমই একটা বিশাল বড় সেক্টর। এমএসএমই আপনারা জানেন যে মাইক্রো, স্মল এবং মিডিয়াম, এই 3টা ইন্ডাস্ট্রিজকে এমএসএমইতে ধরা হয়েছে, যে মাইক্রো, স্মল আর মিডিয়াম, এই 3 ইন্ডাস্ট্রিজ। এটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রিজ, আর একটা হচ্ছে যারা বিভিন্ন জিনিস তৈরি করে, ম্যানুফ্যাকচারিং যারা তৈরি করে, এটা একটা সেক্টর। এই 2টা সেক্টর ভাগ করা হয়। আমরা যদি দেখি আমাদের দেশের যে উৎপাদন যেটা হয়, এই উৎপাদনের প্রায় 50% উৎপাদন এমএসএমই সেক্টর থেকে আসে। আর যদি আমরা এক্সপোর্ট দেখি, যে বিদেশে যেগুলো এক্সপোর্ট হয়, যেখান থেকে আমরা বিদেশি মুদ্রা সঞ্চয় হয়, সেই এক্সপোর্টের মধ্যে প্রায় 45% কন্ট্রিবিউশন কিন্তু এমএসএমইর। তাতে ভারতবর্ষের অর্থব্যবস্থার বা ভারতবর্ষের গ্রামীণ অর্থব্যবস্থার যদি মূল চাবিকাঠি বলুন, এমএসএমই এই সেক্টরটা। কারণ এখানে সব ধরনের
যারা ইন্ডাস্ট্রি সবগুলোকে জোড়া হয়েছে। শুধুমাত্র কলকারখানা এরম নয়, উনি যেটা করছেন এই ধরনের ইন্ডাস্ট্রি মানে টোটাল বিষয়টা ছোট 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 লঘু উদ্যোগগুলোকে এবং মাইক্রো যেগুলো আপনাকে আমি বলছি, যেমন ধরুন সার্ভিস সেক্টরে আপ টু 10 লাখ, এটাও কিন্তু এমএসএমইর আন্ডারে আসছে। সার্ভিস সেক্টর, সার্ভিস প্রোভাইডার যারা ধরুন প্রিন্টিং প্রেস চালাচ্ছে বা ছোট একটা প্রিন্টিং ইউনিট করেছে, এরা সার্ভিস প্রোভাইডার। কম্পিউটার রিপেয়ারিংয়ের দোকান করেছে, এরা সার্ভিস প্রোভাইডার। এরাও কিন্তু এমএসএমইর আন্ডারে আসতে পারে। যাদের 10 লাখ টাকা পর্যন্ত যাদের ইনভেস্টমেন্ট, তারা হচ্ছে এমএসএমইতে মাইক্রো ইন্ডাস্ট্রিতে তাদেরকে ধরা হয়। যাদের আপ টু ধরুন 25 লাখ টাকা পর্যন্ত যারা কোনো জিনিস তৈরি করছে, কিছু বানাচ্ছে, তাদেরকেও মাইক্রো ইন্ডাস্ট্রিতে ধরা হচ্ছে এমএসএমইতে। এরকম যদি স্মল ইন্ডাস্ট্রিজ আমরা বলি, তাহলে 25 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত এটাকে আমরা স্মল ইন্ডাস্ট্রিতে ধরছি। কিন্তু আবার 10 থেকে 3 কোটি মানে 10 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত যারা সার্ভিস সেক্টরে কাজ করছে, তাদেরকে সেটাকে স্মল আমরা সার্ভিস সেক্টরে ধরা হচ্ছে এমএসএমইতে। মিডিয়াম যেটা হয়েছে সেটা 5 থেকে 10 কোটি টাকা, সেটা মিডিয়াম ইন্ডাস্ট্রিজ। এমনি সার্ভিস সেক্টরে 2 থেকে 5 কোটি টাকা। তো এই ধরনের ভাগ করা হয়েছে। প্রত্যেকটা এমএসএমইর জন্য অনেকগুলো পরিকল্পনা সরকার করে রেখেছে, অনেকগুলো। আসলে আমাদের জানি না বা আমরা জানার চেষ্টা করি না, তার জন্য হয়তো সেই সুবিধাগুলো আমরা নিতে পারি না। এমএসএমই আপনার জন্য মার্কেটিংয়ের ব্যবস্থা রেখেছে, আপনার জন্য ডিজাইনিংয়ের ব্যবস্থা রেখেছে, আপনার জন্য এমএসএমইতে আধার রয়েছে, উদ্যোগ আধার রয়েছে, সমাধান রয়েছে, ডিজাইন স্কিল রয়েছে, এই ধরনের অনেকগুলো ডাটা স্টোর রয়েছে, এই ধরনের অনেকগুলো আপনার জন্য পোর্টাল তৈরি করা আছে, যেখানে আপনাকে আপনার ব্যবসাকে মার্কেটিং করার সমস্ত দায়িত্ব ওরা নিয়ে নেয়। যেমন ধরুন ডিজাইন স্কিল, আপনাকে কি ডিজাইন করা দরকার, আপনি কি প্রোডাকশন করছেন, আপনাকে ডিজাইন আপগ্রেড করতে হবে, এই ধরনের বিষয় ওরা হেল্প করে। সমাধান একটা পোর্টাল রয়েছে। আমরা ধরো সরকারি কোনো জায়গায় মাল সাপ্লাই করলাম, সেখানে পেমেন্ট আসছে না, বড় কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, বড় কোম্পানিকে আমরা সরকারি কোম্পানিকে মাল সাপ্লাই করছি, কিন্তু সেখান থেকে পেমেন্ট আসছে না। আমি আমার সেটা ডিটেলস সেখানে আমার যে সমাধান পোর্টালে যদি আপলোড করি, সেখানে সেই সমাধান পোর্টাল থেকে, যেমন ওই বড় কোম্পানি, একটা রেপুটেটেড কোম্পানি যখন হয়, যখন দেখে এই ধরনের অল ইন্ডিয়া লেভেলে আমার বদনামি হবে, সেই জায়গাটাতে আমি পেমেন্ট দিচ্ছি না ওই ছোটো কোম্পানিটার, আর আমার নামটা এখানে সমাধান পোর্টালে এসে গেছে, এক তো সমাধান পোর্টাল থেকেও ওদেরকে ইনফর্ম করা হয়, আর যখন দেখে যে আমার ছবি খারাপ হবে, তখন তারাও পেমেন্ট দিতে বাধ্য হয়। অর্থাৎ নামটাই তো সমাধান। তো এই ধরনের অনেকগুলো পোর্টাল রয়েছে, একটা দুটো নয়, অনেকগুলো রয়েছে। আপনাকে মার্কেটিংয়ের জন্য রয়েছে, আপনাকে এক কথা শেষ, আপনার ডিজাইন, মার্কেটিং, এই ধরনের সমস্ত ছোটো 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 পোর্টাল রয়েছে এমএসএমইতে। তো এইগুলো আমরা কাজে লাগাই না, কারণ আমরা হয়তো এটার সঙ্গে জুড়ি না। এতে এমএসএমই রেজিস্ট্রেশন করলে পরে এই সুবিধাগুলো পাওয়া যায়। আমি যদি এমএসএমইতে রেজিস্টার্ড হই, তাহলে আমাদেরকে এই সুবিধাগুলো ওরা দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমি ছোট যারা লঘু উদ্যোগ যারা করছেন, যারা ছোট ব্যবসায়ী যারা আছে, তাদেরকে আমরা বলবো যে ওরা এই ধরনের যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তারা যেন এমএসএমইতে রেজিস্ট্রেশন করলে পরে এই সুবিধাগুলো আমরা পাবো। আচ্ছা, তো এমএসএমইতে কিভাবে রেজিস্টার করতে হয় বা এই সম্বন্ধে আমাদের মনে নিশ্চয়ই অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেগুলো জানতে কিন্তু সরাসরি এই মুহূর্তে ফোন করতে পারেন। আপনারা দেখছিলেন ভ্যানগার্ড শিল্পালাপ। আমার সাথে রয়েছে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়, এর সাথে রয়েছে একজন স্বনির্ভর পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আব্দুল মান্নান। এছাড়া ওনাদের সাথে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন, আপনারাও কিন্তু হয়ে উঠতে পারবেন স্বনির্ভর ব্যবসায়ী। এর জন্য কিন্তু আপনাদের জানতে হবে বিভিন্ন বিষয় নিয়ে, আর তার জন্য ফোন করতে পারবেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে, কথা বলতে পারবেন মাননীয় টিঙ্কুদার সাথেও। চলে যাচ্ছি আমাদের সেই আলোচনায়, যে আমরা এতক্ষণ দাদার সাথে কথা বলছিলাম, আব্দুল মান্নান দাদার সাথে, যে আপনার লাইফের স্ট্রাগল, আপনি কিভাবে উঠেছেন। এখন আমি আপনার কাছে এই মুহূর্তে এটাই জানতে চাই, আপনার সরাসরি টিঙ্কুদাকে আপনি সামনে পেয়েছেন, আমাদের মাননীয় টিঙ্কুদা, তো আপনার নিশ্চয়ই কিছু অসুবিধা রয়েছে, কিছু সুবিধা রয়েছে, সেগুলো নিয়ে সরাসরি টিঙ্কুদাকে আপনি কি বলতে চান? হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই রয়েছে, কারণ যেহেতু আমরা ছোট থেকে শুরু থেকে সাকসেস, তাহলে এখন আমাদের জন্য করতে, ভবিষ্যতে আগুনের জন্য, ভবিষ্যতে ত্রিপুরাবাসীর জন্য পুরা কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের মাননীয় টিঙ্কুদার কাছে, মাননীয় সরকারের কাছে আবেদন থাকবো যে আমাদেরকে সহযোগিতা দিয়া, আমাদেরকে একটু সহযোগিতা করলে আমাদের, যেহেতু এখন এটা নিয়ে পুরো সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া আছে। এটার বাচ্চাটা কি এখানে হয় না? এইটার বাচ্চাটা, লেয়ারের বাচ্চা ইন্ডিয়াতে হয়, কিন্তু যেটা হয় আমিও সেটা নিব না। সেটার যে বিদেশি প্রযুক্তি যেটা আমরা, হ্যাঁ, সেটা হলো লোমেন, এটা জার্মানিতে, এটা এখানে হয় না, এটা বাংলাদেশে আছে। বাংলাদেশে হয়? হ্যাঁ, বাংলাদেশে আছে, এবং আমার লাইসেন্স আছে এক্সপোর্ট ইম্পোর্টের, কিন্তু এটা ত্রিপুরাতে পারমিশন নেই। এক নাম্বার আমার পারমিশনটা লাগবে,
যখন পারমিশনটা হয়ে যাবে বাচ্চাটার সাথে শুধু বাচ্চা মেডিসিনটা, এটার সাথে এটা মেডিসিনটা মেন কোম্পানির থেকে আসে। মানে এই এখন কি হচ্ছে, এটাকে ইম্পোর্ট করার জন্য আমাদের কাছে পারমিশন নেই, পারমিশন, হ্যাঁ পারমিশন নেই, এটার জন্য পারমিশন চাই। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখবো, এটাকে কি করে লিগ্যালাইজ করা যায়, যে এখান থেকে বাচ্চাটা আনা যায়, আমাদের আনা যায়, এটা আমরা কথা বলে নেব। হ্যাঁ, আর মনে করেন এখন তো ওইটাও লাগবে আমাদের, যেমন লোনের যে ব্যাপারটা, এটাও আমাদেরকে অনেক আগে তো নিছি না, কারণ প্রয়োজন ছিল না, তার জন্য অগ্রসর হচ্ছি না। এখন আমি অগ্রসর হব, কারণ আমি দেখতে চাই ত্রিপুরাবাসী কিভাবে খারাপ ডিম পায়, আমি ওটা দেখতে চাই, যেহেতু আর একটা খারাপ ডিম না পায় কেউ, যাতে পুষ্টি ডিম কিন্তু আমরা পাইছি না। আপনারা এখনও বাজার থেকে আনেন 70-75 গ্রামের ডিমটা পাবেন না। এটা আপনি দিল্লিতে যান, বোম্বাইতে যান, অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এখানে পাবেন না, কারণ ত্রিপুরাতে 3rd ক্লাস মালটা এখানে ফাটায়, 3টা স্টেপ করা হয় ডিমটার, 3rd ক্লাস মালটা এখানে স্টেপ করা হয়, কারণ 1st ক্লাস মালটা এখানে আপনি পাবেন না। আর একটা বিষয় নতুন জানলাম, এটা আগে জানতাম না, যে ডিমেরও গ্রেড রয়েছে, অর্থাৎ ভালো গ্রেড ডিম মুম্বাই দিল্লিতে বিক্রি হয়, আমাদের এখানে যে ডিমগুলো আসছে সেগুলো 3rd গ্রেড যে ডিমগুলো, সেগুলো আমাদের এখানে আসছে। তো এটা একটা বড় দিক, যদি আমাদের এখানে নিজের যারা আমাদের এন্টারপ্রেনাররা যদি ডিমটা উৎপন্ন হয় প্রোডাকশন করে, তাহলে এখানে আমরা সেই যে গ্রেড 1 ডিমটা, সেই গ্রেড 1 ডিমটা পাবো, এটা একটা বড় বিষয়। এটা আমরা তো ভাবতাম যে ডিমটা বোধহয় সেমই সবগুলো, হয়তো ছোট বড় হয়। কিছুদিন আগে দাদা আমাদের দিদি প্রতিমা দিদি, উনি তো আমার পাশাপাশি, ওনার বাসা কিন্তু আমার পাশাপাশি, তো ওনাকে আমি নিয়ে গেছিলাম, আমার ফার্মে দেখছিল উনি তো বিশেষ করে দিল্লিতে থাকে বেশি, তো উনিও ডাইরেক্টলি আমার ফার্মে ঢুকে দেখে হাতে ধরছে, সব কিছু ওরা দেখছে, উনিও বলছে যে না এটা তো আসলে মানে দেখার মতো, এবং এটার জন্য কিছু কর। উনি আমাকে এটাও বলছিল যে তোর জন্য আমি জমি বিক্রি করলে তোর এটা উঠাতে আমি চেষ্টা করবো, এটা বলছে। হ্যাঁ, উনি আমাকে এটা বলছে, যদি আমার জমি বিক্রি করতে হয় তাও বিক্রি করবো, শুধু তোর এটা উঠানোর জন্য, এটা তোর একার জন্য না, এটা আমার একার জন্য, এটা ত্রিপুরাবাসীর জন্য। উনি কিন্তু এই কথাটা বলে আসছে আমাকে। খুব ভালো। তো এটা একটা ভালো যে দিক, যে এখানে যদি ডিম হয় তাহলে আমরা, আর যেটা সমস্যা বললেন যে বাচ্চা ইম্পোর্ট করার লাইসেন্স রয়েছে কিন্তু পারমিশন নেই, সেটা আমরা দেখব কি করে আনা যায় সেখান থেকে, যদি ব্যবস্থা করা হয়। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম, এই বাচ্চাটাকে এখানে প্রোডাকশনের কোনো ব্যবস্থা না, এখানে প্রোডাকশন করলে আমি করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি একটা বেচ নিয়ে আসি, তার জন্য আমি যদি চেষ্টা করি যে আমি কিছু বাচ্চা প্রোডাকশনের জন্য আলাদা করব, তাও আমি করতে পারবো। হ্যাঁ, এটাই, এটা দুইটা মোরগ এবং মুরগি দুইটা একসাথে রাখতে হয়। তো এটা যদি এখানে যদি বাচ্চাটা করা যায় তাহলে আমাদের বেশি, হ্যাঁ, এটা সময়ের প্রয়োজন, এটা আমার, এটা হলো আমি যখন এখানে সাকসেস হয়ে যাব সময়তে। মাঝখানে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, আমাদের কেউ ফোন করেছে। হ্যালো 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 হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি সঞ্জীব বলছি। একটু জোরে বলবেন, পাশাপাশি আমি আমার পিসিআর কেও বলবো, মেবি কোনো সাউন্ডের জন্য আসছে না বা নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো 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 ম্যাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাম আমি সঞ্জীব বলছি, জয়নগর থেকে। আচ্ছা ম্যাম, আমি টিঙ্কুদার ছোট ভাই একটা। হ্যাঁ বলুন আপনি। তো আমি ওই আমাদের পাড়ার কিছু ছেলে আছে, তাদের জন্য মানে বলছিল আমাকে লোন নিয়ে নতুন প্রজেক্ট, নতুন কোনো কি বিজনেস করা যায়, তার জন্য যদি। ঠিক আছে, আপনি কি বিজনেস করতে চাই একটা সাজেশন। এটাই আমরা বলছিলাম যে আপনি আসলে বিজনেস তো আমরা সবাই করতে চাই, আমাকে প্রথমত তৈরি হতে হবে আমি কি করতে চাই, আমার নিজেকে ডিসিশন নিতে হবে। আর তার জন্যই কিন্তু আমরা ডেকেছি এবার যে ইন্ডাস্ট্রিজ ফেয়ার হচ্ছে, যেটা শিল্প বাণিজ্য মেলা হচ্ছে, এখানে প্রত্যেক দিন সকাল 12টার থেকে 2টা অবধি একটা সেশন হচ্ছে, এবং আমরা নতুন কিছু যারা করতে চাইছি, আমার মনে হয় আপনারা 26 তারিখে এটা পত্রিকা আমরা বিজ্ঞাপন দিয়েছি, সেখানে ডেট দেওয়া রয়েছে, এটা যত সম্ভব 5 তারিখে আবার সেলফ এমপ্লয়মেন্টের জন্য আমরা একটা সেশন রেখেছি। যারা কেউ বুঝতেছে না কি করবে তাদের জন্য সেই সেশনটা তাদেরকে সেখানে গাইড করা হবে, এবং এক্সপার্টরা থাকবে, দপ্তরের এক্সপার্ট লোকরা থাকবে, সেখানে ওনাদের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা হবে। আজকে এমএসএমইতে ছিল, যারা ছোট একদম লঘু উদ্যোগ লাগাতে চাইছে তাদের জন্য আমরা সেখানে ডেকেছিলাম, যারা সেখানে উপস্থিত হয়েছে এবং যারা প্রজেক্ট নিয়ে গিয়েছিল, সেই প্রজেক্ট দেখে যাদেরকে আমরা মনে হয়েছে যে সঠিক, তাদেরকে সেখানেই লোন দেওয়া হয়েছে, ইনস্ট্যান্ট সেগুলো ব্যবস্থা রয়েছে।
ওখানে আমাদের একটা ব্যাংকিং কাউন্টার রয়েছে ব্যাংক সেক্টরের, ইউবিআই এবং গ্রামীণ ব্যাংক। সেখানে প্রত্যেক দিন 2টার পরে সেই কাউন্টার খোলা থাকে। সেখানে যদি ওনারা প্রজেক্ট নিয়ে যান বা ওনাদের যে ভাবনা সেটা বলেন, তাহলে ওনারাও সেখানে হেল্প করবে যে উনি কী করতে পারেন। তো এর জন্য ওনাকে যেতে হবে সেখানে। নিশ্চয়ই আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন। যারা এইভাবে টিঙ্কুদার সাথে, মাননীয় টিঙ্কুদার সাথে কথা বলতে চান, তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এই মুহূর্তে ফোন করতে পারেন। আবারও চলে যাচ্ছে আমাদের আলোচনায়। আপনাদের দুজনের কথোপকথন চলছিল, সেখানে আমাকে ইন্টারাপ্ট করতে হয়েছে। তো আপনি যেটা বলছিলেন সেটা আপনি আবার কন্টিনিউ করতে পারেন, যে আপনার যে ব্রিডটা এখানে কেন হয় না। বা ব্রিডটা আমাদের বড় ফ্যাক্টর, ব্রিডটার জন্য বড় ফ্যাক্টর এখানে হয় না কেন এটা আমরা তো বলতে পারবো না, কারণ আমি অ্যাকচুয়ালি ত্রিপুরার মধ্যে তো আমাদের কিছুই পাই না। আমরা ত্রিপুরার মধ্যে না ফিড না ব্রিড কোনোটাই পাইতে আছে। সেটা এই যে ফিডের কথাটা আমি একটু আগেই বলছিলাম, যে ফিডটা নিয়ে কিন্তু আমরা যারা আসছে ইউথরা, নতুন এন্টারপ্রেনার, আমরা তাদেরকে বলছি যে ফিড ফ্যাক্টরি করার জন্য। এটা বিশাল বড় স্কোপ ফিড ফ্যাক্টরি। আমরা যেগুলো রয়েছে এখানে এখন, যে এই মুহূর্তে যতগুলো ফার্ম রয়েছে, এদেরও চাই এই ফিডগুলো কিন্তু বাইরের থেকে আসছে। তো এত আমরা এখানে ফিশ যে ফ্যাক্টরি যদি করা হয়, তাহলে আমরা হেল্প করব। আমরা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ দপ্তর হেল্প করবে যারা ফিড ফ্যাক্টরি লাগাতে চায়, ফিডের জন্য, ফিশ ফিড লাগাক বা এই ব্রয়লারের জন্য, পোলট্রির জন্য যারা লাগাবে, আমরা তাদেরকে হেল্প করব আর্থিকভাবে, বা বাকি যেগুলো সুবিধা দেওয়ার দরকার সেগুলো আমরা দেবো ওদেরকে, যারা করতে চায়। কারণ এটা একটা বড় বাজার, এটা আমাদের কাছে স্কোপ রয়েছে। আমার পাশাপাশি ফিশও আছে, পাশাপাশি কিন্তু আমার লেয়ারের পাশাপাশি কিন্তু ফিশও করছি, আমি দুইটাই করছি। আর দাদা যেটা বলছে ওকে, আমাদের কিন্তু দেখেন আমরা গুয়াহাটির থেকে নিয়ে আসি, ফিডটা কিন্তু গুয়াহাটির থেকে নিয়ে আসি। তো প্রত্যেক মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার ফিডের পিছনে দিতে হয়। এক ব্যাগ ফিড কিনি আমরা ওইখান থেকে 1210 থেকে 1250। এটা আগরতলা পর্যন্ত পৌঁছ আমাদের 1560 থেকে 70-এর মধ্যে যায় পৌঁছে। আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে 1600 টাকা দিয়ে পড়ে। এখন দেখুন প্রতি ব্যাগে 350-400 টাকা ডিফারেন্স। 400 টাকা মানে 400 টাকা কুইন্টালে, যদি তাকে না 50 কেজি কুইন্টালও না, 50 কিলো, মানে ট্রান্সপোর্টেশন আদার চার্জ এগুলো লাগছে। তো আমরা যদি এখানে এটা করতে পারি, তাহলে তো এটা বেনিফিট। আর এটার জন্য যে র মেটেরিয়াল চাই কিছু ত্রিপুরাতে রয়েছে, আর বেসিক যেটা মেটেরিয়াল চাই এগুলো আমরা এখানে বিহারে পাওয়া যায়, সব মেটেরিয়ালই আমরা খোঁজ খবর নিয়েছি। তো এটা এখানে করা যেতে পারে, এটা ভালো অপশন একটা। এই কারণ এটার ব্রয়লারের সঙ্গে সঙ্গে এটা যদি করা যায় তাহলে খুব ভালো হবে এটাও। তো এই ধরনের উদ্যোগগুলো তো আমাদের ইউথের যারা আছে বা যারা নিজে স্বনির্ভর হতে চায়, তারা ইচ্ছে করলে এই ধরনের উদ্যোগগুলি নিতে পারে। যে খোলা রাস্তাগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের মাননীয় টিঙ্কুদা বারবারই দেখি। আমরা 4 তারিখ এর জন্য একটা সেমিনার রয়েছে, যেখানে এই বিষয়গুলো আমরা বলবো। যারা করতে চাইছে বা যাদেরকে পরামর্শ চাই, তারা যদি 4 তারিখে সেখানে 12টার সময় আমাদের যে ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার যেটা হয়েছে, এক্সিবিশন সেন্টার, সেখানে আসেন, তাহলে আমরা তাদেরকে সেখানে গাইড করব কি করে করতে হবে, বা সেটা ফান্ড কোথায় পাওয়া যাবে বা কি করে করতে হয়, সেই বিষয়টা আমরা ওদেরকে হেল্প করব। আচ্ছা, আর আমি আবারও চলে যাচ্ছি যে এমএসএমইতে যেইভাবে রেজিস্ট্রেশন হয় সেটা কিভাবে হয়? সেগুলো অনলাইন করা যেতে পারে, বা যারা চায় তারা আমাদের দপ্তরের সঙ্গে যদি যোগাযোগ করে, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স দপ্তরে যদি যান, সেখানে ওদেরকে গাইড করা হবে। সেখানে বা আমাদের অনলাইনে করার ব্যবস্থা রয়েছে, আজকাল অনলাইন পোর্টাল রয়েছে, সেখানে অ্যাপ্লাই করতে পারে। আর যদি মনে করে ওখানে যাবে, গিয়েও করতে পারে। আর এটা আমরা ওখানেও রেখেছি, এমএসএমই আমাদের কাউন্টারও রয়েছে এক্সিবিশন সেন্টারে, ওখানেও যেতে পারে পরামর্শের জন্য। আচ্ছা, তো এই যে কাল যেটা বলছিলেন যে কাল একটা স্কিল ডেভেলপমেন্টের উপর একটা প্রোগ্রাম রয়েছে সেই ফেয়ারে, সেই নিয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, স্কিল্ড একটা বিশাল বড় সেক্টর। আমাদের দেশে স্কিল লেবার খুব কম। তার জন্য প্রধানমন্ত্রী যখন 2014 সালে যখন নতুন গভর্নমেন্ট হলো। একটু ইন্টারাপ্ট করছি, আবারও একটা ফোন এসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি টিঙ্কুদার কাছে একটা আবেদন, আমাদের হাঁসের খাদ্য উৎপাদন হয়। সরি, আপনার কথাটা অ্যাকচুয়ালি কিছু শোনা যাচ্ছে না, আর একবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, নেটওয়ার্কের জন্য ওনার ফোনটা কেটে গেল। নিশ্চয়ই উনি আবারও ট্রাই করবেন। আমি আবারও যাচ্ছি আমাদের মাননীয় টিঙ্কুদার কাছে, যে কথাটা বলছিলেন সেটা যদি আবার
কন্ট্রিবিউশন করা যায় যে হ্যাঁ, যেটা skill বলছিলাম, development? হ্যাঁ, স্কিলড একটা বড় বিষয় যে আমাদের যদি দেখি আমরা 2014 ইংরেজি অবধি আমাদের রাজ্যে মানে আমাদের ত্রিপুরা না গোটা দেশে স্কিল লেবারের খুব কম ছিল। অন্যান্য দেশগুলোর তুলনায় যদি দেখি আমরা কোরিয়া, জাপান বা চায়নাকে দেখি, তো সেখান থেকে অনেক কম। আমি সেই সংখ্যাটা যদি বলি সে অবাক হয়ে যাবেন। চায়নাতে প্রায় 80% লোক স্কিলড, কিন্তু আমাদের এখানে প্রায় 2% মানুষ স্কিল ছিল। প্রধানমন্ত্রী জোর দিয়েছেন যে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে, আমরা বলছি নিউ ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া, নতুন ভারত বলছি, আমরা সবাইকে বলছি যে আমরা নতুন ভারতের কল্পনা করছি, নতুন ভারত আমরা দেখতে চাই, আমরা ত্রিপুরাকে একদম একটা বৈভবশালী ত্রিপুরা করতে চাই। তো আমাদের প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন চাই, প্রত্যেকটা মানুষের হাতে কাজ চাই, প্রত্যেকটা মানুষ হাতে অর্থ চাই। তাহলে আমরা এই সমস্ত লোকের হাতে যদি কাজ চাই, তো সবাইকে চাকরি দিয়ে তো কাজ দেওয়া সম্ভব নয়। তো আমাদের নিজেদের কিছু করতে হবে, লোকে স্কিল করতে হবে। তো প্রধানমন্ত্রী এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এটা ব্যাপক হারে শুরু করেছেন। আপনারা দেখুন যে রাজমিস্ত্রির উপরেও স্কিল ট্রেনিং হচ্ছে আজকে আমাদের এখানে। আরডি ডিপার্টমেন্ট এখানে স্কিল ট্রেনিং করছে রাজমিস্ত্রি, অর্থাৎ এটা ভালো রাজমিস্ত্রি চাই আমাদের এখানে, ভালো টেইলার চাই, ভালো ড্রাইভার চাই, ভালো কুক চাই, ভালো মানে মাস্টার চাই, অর্থাৎ ভালো এই ধরনের স্কিল লেবার যখন তৈরি হবে তখনই আমরা আমাদের শিল্প যেগুলো বলছি আমরা যে উদ্যোগ লাগাতে চাই, যেখানে ফিশ ফিডই বলুন বা অন্য কিছু বলুন, এখানে যদি স্কিল লেবার না থাকে তাহলে আপনি কোয়ালিটি প্রোডাকশন কোথায় থেকে করবেন, এবং আপনার যে কস্টটা সেটাও স্কিল লেবারের উপরেই নির্ভর করবে, কস্টটাও স্কিল লেবারের উপরে নির্ভর করবে। আপনি ভালো স্কিল লেবার যদি থাকে। আমি আবারও ইন্টারাপ্ট করছি, বারবারই আমাদের অডিয়েন্স থেকে কেউ ফোন করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কোশ্চেন বলুন। হ্যালো হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কোশ্চেন বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, আবারও নেটওয়ার্ক, আজ নিশ্চয়ই নেটওয়ার্ক দুর্বল, তাই বারবারই আমাদের ফোন কলগুলো নিতে পারছি না। যাই হোক, যেটা বলছিলাম স্কিলড, তো আমরা চাইছি প্রত্যেকটা, দেখুন চায়নাতে যেগুলো প্রোডাকশন হয়, ঘর সাজানোর ফুল বা ফাইবারের কাজ যেগুলো হয়, খুব হালকা লাইট ওয়েটের কাজ হয়, সেখানে লেবার কস্ট কম, এর জন্য হয় স্কিল লেবার রয়েছে। তো প্রধানমন্ত্রী যে বলছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো যে কাজটা করছে তাকে সেই কাজে স্কিলড হতে হবে, সেই কাজটা তার ভালোভাবে করতে হবে, তার জন্য তার ট্রেনিং করাতে হবে। এইভাবে আমাদের রাজ্যেও স্কিল শুরু হয়েছে, স্কিল ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে স্কিল চলছে। তো আমরা চাইছি এই সেক্টরটাকে নিয়েও যদি কেউ কাজ করতে চায়, যে এখানে আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য ছোটো ছোটো ইনস্টিটিউট খুলবো, বা এখানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কৌশল বিকাশ যোজনার মাধ্যমে আমি কিছু করতে চাই, সেখানে সেই সেক্টরে কাজ করতে চাই, তার জন্য কোথায় অ্যাপ্লাই করতে হয়, তাতে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, গভর্নমেন্ট কী সুবিধা দেয়, বা কোথায় থেকে স্কিলডের জন্য ফান্ড পাওয়া যায়, সমস্ত বিষয় নিয়ে আগামীকালকে আমাদের একটা সেমিনার রয়েছে সেখানে। আচ্ছা, আবারও ফোন এসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি সিমলা থেকে বলছিলাম। তো এই আমি একটা ছাগল খামারের প্ল্যান নিচ্ছি আর কি, এটা যদি গভর্নমেন্টের কোর্স থেকে কি হেল্প পাওয়া যায় তাহলে আমি কার সাথে যোগাযোগ করবো? কি খামারের প্ল্যান নিচ্ছেন? হ্যালো, ছাগলের খামার, ছাগলের খামারের। আচ্ছা ঠিক আছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি, হ্যাঁ সরাসরি চলে যাচ্ছি মাননীয় টিঙ্কুদার কাছে, যে খামারের প্ল্যান নিলে সেখানে ওনার প্রথমত করণীয় যে কাজটা সেটা এটা 12 তারিখে 12/2 আমাদের ফেব্রুয়ারি 12 তারিখে ওখানে একটা সেমিনার রয়েছে ডাইরিয়ান এই ধরনের ব্রয়লার বা ফিশারি এই ধরনের বিষয়গুলো নিয়ে। তো সেখানে থাকবেন আধিকারিক যারা রয়েছে, তো ওখানে উনি যদি যোগাযোগ করেন বা ওই সেমিনারটা অ্যাটেন্ড করেন, ওনার যে সমস্যা রয়েছে বা উনি যা চাইছেন তার জবাব সঠিক ওখানে পেয়ে যাবেন। ওনাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে, যদি লোন চাই কোথায় অ্যাপ্লাই করলে লোন পাওয়া যাবে, সমস্ত যেগুলো ওনার জানার বা বোঝার সমস্ত ওই দিন ওখানে উপস্থিত থাকলে পরে শিল্প ও বাণিজ্য মেলায় আমাদের একটা অডিটোরিয়াম রয়েছে, সেখানে ইনডোর যেটা এক্সিবিশন সেন্টার, সেখানে উনি আসলে সেখানে বলে দেওয়া হবে। 12 তারিখ উনি আসলে সেখানে বলে দেওয়া হবে।
ঠিক আছে, তো আবারও চলে যাচ্ছি যেটা বলছিলেন যে স্কিল, কৌশল। হ্যাঁ স্কিল যেটা বলছিলাম, তো স্কিলডের উপরে কাজ করা যেতে পারে। এখানে নতুন ইউথরা যারা চাইছে যে আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরে কিছু করতে চাই, সেখানে আমাদের স্কিলডের সমস্ত আধিকারিক যারা রয়েছেন সবাই থাকবেন এখানে। তো ওনাদের যারা করতে চাইছে তাদেরকে আমরা গাইড করব যে সেখানে তার ইনভেস্টমেন্ট কত চাই, জায়গা কতটুকু চাই, কী ধরনের কী তার ইকুইপমেন্ট থাকতে হবে, অর্থাৎ সামগ্রিক যা চাই ওনাকে সেখানে পরামর্শ দেওয়া হবে। তো এটা আগামীকালকেই। তো আমি চাইবো যে সেখানে একটা বড় সংখ্যায় যেন ছেলেরা আসে, মেয়েরা আসে যারা করতে চাইছে। আবারও একটা ফোন এসে গেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো, আপনি আমায় শুনতে পেলে আপনার প্রশ্ন বলতে পারেন, বলুন। বলছি হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো, শোনা যায় না? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, উনি বোধহয় আমি ফোনটা থেকে বলছি, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। এই আমার কথা শুনতে পান আপনারা? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো। হ্যালো, আমি তো আচ্ছা, আমি তো পাওয়াটা কিছু পাইতেছি না, আমার কথা একটু শেয়ার করতেছি। ঠিক আছে, মেবি ওনার নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য উনি আমার কথা শুনতে পাচ্ছেন না। তো উনি যদি আবারও ফোন করেন তাহলে আমরা চেষ্টা করব ওনার ফোন নিতে। হ্যাঁ, এটা থেকে আমার বছরে আয় 4 থেকে 5 লাখ টাকা। 93-তে বুঝলেন, এই সদল বলে আমাদের বান কাটতে দিল, কয় টাউনের জল নাকি যাইতে পারতেছে না, বললো 1 মাসের ভিতরে এটা সুরাহা করে দিল। তখনকার চেয়ারম্যান পৌরসভার কথা দিল 1 মাসে, আয় কি হলে না তিনি। আমারও বয়স হয়ে গেছে গিয়া, পুকুর দিকে দেখলে এখন কান্না আসে। কচুরি টানা কুয়ায় শহরের নোংরা জল আমার দিকে পুকুর ফিরে যায়। হ্যালো হ্যালো, ওনার কথা আমরা নেটওয়ার্কের জন্য অতটা বুঝতে পারিনি। যে আমি তবু টিঙ্কুদার কাছে যাচ্ছি, আপনি কি কিছু বুঝতে না, পেরেছেন? আমি বুঝিনি ঠিক উনি কি বলতে চাইছেন। ওনার বোধহয় ফিশারি সম্বন্ধিত কোনো একটা বিষয় ছিল, সেটা বোঝা যায়নি কথাটা। ঠিক আছে, উনি যদি আবার ফোন করেন চেষ্টা করবো ওনার জবাব। নেটওয়ার্কের জন্য ওনার কথা বোঝা গেল না। তো আমি আবারও আমাদের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি আবারও আব্দুল মান্নান দাদাকে বলবো যে আপনার যদি কিছু বলার থাকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে, সেই জায়গাটা আবার একবার ক্লিয়ার করবেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের আর ছাওয়া তো দাদার কাছে বারবার তো আর বলতে হয় না, দাদাও বুঝছে। আর আমাদের ছাওয়া আমাদের বলতে সবার, আমার একার জন্য না, বারবার আমি বলতে চাই, আমাদের বলতে 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য। যেটা বলছি এখন আমার লাইসেন্সটা, পারমিশনটা ওকে, ফিটটা যদি আমার ত্রিপুরাতে করানো যায় তো মানে এটার উপরে তো কোনো কিছুই না, কারণ এটা হলো আমাদের প্লাস পয়েন্ট সবচেয়ে বড় যেটা। আর আমাদের সরকারে যদি আমাদেরকে সাবসিডি লোনগুলা। আপনার এখন কত ডিম প্রোডাকশন হয় পার ডে? এখন তো 3000-এর মতো। 3000-এর মতো। আর বাজারে কি দর আছে আর ডিমের? আপনার বাজারে তো আমরা আসলে সত্যি কথা বলতে কি ওদের সাথে আমরা কুলে উঠতে পারি না, যারা বাইরের থেকে ডিমটা আনে, কারণ তাদের তো 3rd ক্লাস মালটা সাপ্লাই দেয় তারা কম পয়সার মধ্যে। আপনি কিন্তু, আমি তো বারবার বলে গেছি, যেই ডিমটা আমার ত্রিপুরার বাজারে চেল দেয় ডিমটা কিন্তু ইউপিতে খাবে না, ইউপিতে এটা খাবে না। আপনি একজন বিএসএফকে নিয়ে দেন, একজন ইউপির লোকেরা দেন, ওরা এটা নিবে না। এখানে আগরতলাতে 2-3 আইটেমের ডিম হয়, বড় ছোট। আচ্ছা, এই জন্য ওরা বড়টাই নেই। এখানে একবারে যে বড়টা আসে না এটা না, কিছু আসে, কিছু না আসলে তো হবে না, কিছু আসে। কিন্তু দেখা গেছে আমাদের লোকাল যে বাজারগুলোতে সাপ্লাই হচ্ছে এগুলা কিন্তু খুবই মানগত মানে রেই না, আমি বলবো। মূলত আপনাদের ফিশ ফিডে বেশি কি বলে, আপনার পোলট্রির যে ফিডটা সেটাতে বেশি পয়সাটা খরচা যাচ্ছে। এইটাকে আমাদের সেভ করতে হবে। এটা সেভ করলে এটা যদি আমরা ত্রিপুরাতে করতে পারি তাহলে আমাদের এখানে এটা বাণিজ্য ওদের থেকেও কমে আমরা খাওয়াবো। হ্যাঁ, কারণ এটার উপরে বেশি পয়সাটা যাচ্ছে, আমরা বাইরে থেকে আসছে। আরেকটা হলো এটার যেটা যদি আমরা বাচ্চাটা এখানে করতে পারি তাহলে আমাদের সেভ হবে, আরো সেভ হবে। এই দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে, যেটা হচ্ছে এখানে ফিড তৈরি করা এবং এখানে যদি বাচ্চাটা আমরা তৈরি করতে পারি তাহলে এখানে আরো সস্তায় আমরা ভালো ডিম পেতে পারি। যেটা বাইরের থেকে আসছে ছোট সাইজ, এটার থেকে অনেক ভালো কোয়ালিটি এখানে আমরা পাবো যদি এটা আমরা করতে পারি। তো আমরা চাইবো সরকারের কাছে দাবি থাকবে বা আমরা কথা বলবো সরকারের সঙ্গে, যেটা সম্বন্ধিত দপ্তর, যে এটাকে যেন
কি করে বাংলাদেশের থেকে ইম্পোর্ট করা যায় প্রথমত, সেই জায়গাটা দেখার জন্য। আর আমরা এখানে যদি বাচ্চা করতে পারি তাহলে তো খুবই ভালো। আর আমরা এই ফিড সম্বন্ধিত আমরা এর আগেও পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে যারা ফিশ ফিড করতে চায় বা এই পোলট্রি ফার্মে ফিড করতে চায় তাদের জন্য আমরা সরকার তাদেরকে ল্যান্ড বা আর্থিকভাবে সাহায্য করার জন্য আমরা পাশে থাকবো, বা অন্যান্য যেগুলো সুবিধা চাই সেগুলো আমি আবার একটু ইন্টারাপ্ট করছি, আমরা মেবি এটাই লাস্ট ফোন নিতে পারবো কারণ আমাদের সময় শেষ হয়ে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি ওই একটা কেমিক্যাল ডোরের একটা ডিলারশিপ করতে চাই এখানে আমরা ত্রিপুরাতে। আমি তো এর কাজ করি বাইরে, হ্যাঁ আহমেদাবাদে। তো আমি এটা আমরা ত্রিপুরাতে খোলার জন্য মানে প্রস্তুত নিচ্ছি। এটা কেমন হবে ত্রিপুরাতে? আমরা এটার জন্য কোনো হেল্প পাওয়া যাবে? কি খুলতে চাইছেন? কি খুলতে চাইছেন? কেমিক্যাল ডিলারশিপ বলছিল। কেমিক্যাল ডিলারশিপ। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি খুলতে চাইছেন? কেমিক্যাল ডিলারশিপ। কেমিক্যাল ডোর। কেমিক্যাল ডোর যেমন আপনার হোম সলিউশন মানে ডিজাইনের কাজ করানো। হ্যাঁ বুঝলাম। এই খুব ভালো উদ্যোগ। এখানে এটার ওয়ালপেপার এটির মানে একটা বুঝে গেছি হোম টাউনের কনসেপ্টে। তো এটার জন্য কোনো হেল্প পাওয়া যাবে? এটা হোম টাউনের কনসেপ্টে আপনার এটা বোধ হয় যে একটা ছাতার তলায় আপনি বাড়িঘর যারা বানাচ্ছেন তাদেরকে দরজা জানলা যেগুলো ডিজাইন ওইগুলো আপনারা প্রোভাইড করবেন। অনলাইন কেটে গেছে। ঠিক আছে, উনি যেটা বলতে চাইছেন উনি বোধ হয় অনেকটা যে বাড়িঘর আমরা যখন বানাই যে ডিজাইনেবল যে জিনিসগুলো হয় উনি বোধ হয় একটা ছাতার তলায় সেগুলোকে রাখতে চাইছেন। ওইখানে ওয়ালপেপার, ফল সিলিং, দরজা জানলা যেগুলো হয় সেগুলো নিয়ে বোধহয় কাজ করতে চাইছেন। ঠিক প্রশ্নটা বুঝিনি সঠিক অর্থে, তবে এটাও খারাপ না, এটাও চলবে। আমাদের এখানে মানুষ বাড়িঘর করছে, এগুলো সমস্ত কিন্তু বাইরের থেকে আসে, এখানে এগুলো খুব কম হয়। ওয়ালপেপার টেপার তো নেই এখানে, এগুলো বাইরের থেকেই সমস্ত আসে। এটা খারাপ হবে না উনি যদি করতে চান এটা। তো আমাদের সময় শেষ হয়ে এসছে। আমি আবারও মাননীয় টিঙ্কুদার কাছে যাচ্ছি যে আমাদের হয়তোবা পরের শুক্রবার আসতে অনেকগুলো সেগমেন্ট রয়েছে সেই ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ারে, তো সেইগুলো সম্বন্ধে যদি আরেকবার আমাদের দেখুন বড় যেগুলো রয়েছে, এক তো জিএসটি রয়েছে। জিএসটি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত থাকি যে জিএসটি ধরুন চালান এসে গিয়েছে, তো চালানটা আসলে আমরা কি করব। অনেকেই ভাবি যে চালান এসে গেছে এই বোধহয় এই চালানটা দিয়ে বন্ধ হয়ে যাবে। আর কিছু সুবিধাবাদী রয়েছে যারা অ্যাডভোকেটরা বা কনসালটেন্ট, কিছু এটা সংখ্যাটা খুব কম, এক দুজন রয়েছেন, তারা কি করে তাদেরকেও ভয় দেখানো হয় যে এই চালান এসেছে আপনাকে তো এখন কোর্টে যেতে হবে, ফাইন দিতে হবে, আপনি কি করবেন। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা একটা জিএসটির সেমিনার রাখা হয়েছে, বা যারা জিএসটিতে রেজিস্ট্রেশন করতে চায় তাদের জন্য একটা দিন রাখা হয়েছে। আর একটা জেম রয়েছে, জেম অর্থাৎ গভর্নমেন্ট এটা পোর্টাল রয়েছে যেখানে জেমে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে গভর্নমেন্ট যে পারচেজগুলো হয়, এখন কি হয় টেন্ডার হয় যে গভর্নমেন্ট কিছু কিনতে গেলে, কিন্তু এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে কী হবে, জেমে যারা রেজিস্টার্ড থাকবে গভর্নমেন্ট সেটা ওদেরকে অর্ডার করবে সেখানে। তো জেমে রেজিস্ট্রেশন করা, তো এটার জন্য একদিন থাকবে এখানে যে জেম সম্বন্ধিত বিষয় ওদেরকে বোঝানো এবং জেমে রেজিস্ট্রেশনের জন্য ওখানে স্পটে তাদেরকে অ্যাপ্লাই করা এবং রেজিস্ট্রেশন করে দেয়, এটা রয়েছে। আমাদের এই ধরনের বড় কয়েকটা সেমিনার রয়েছে 14 তারিখ অবধি আলাদা। রাবারের উপরে রয়েছে শিক্ষিত ছেলে মেয়েরা যারা, আমরা এতদিন কি বুঝতাম যে রাবার যারা প্ল্যান্টেশন করেছেন তারাই রাবার কেনা বেচা করেন রাবার সম্বন্ধিত, কিন্তু রাবারটা এটা ট্রেডিং বিজনেসে করা যেতে পারে। রাবার যারা ফার্মার যারা রয়েছে তাদের রাবার শেডটা একত্রিত করে বাজারে আনা বা কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে সেখানে বিক্রি করা, রাবারটাকে আরও ভালো কোয়ালিটি রাবার কী করে করা যায়, রাবার স্কিলের উপরে কাজ করা যেতে পারে। রাবার যারা শিট তৈরি করছেন তাদেরকে ট্রেনিং কী করে দেওয়া যেতে পারে, বা তাদের স্মোক হাউস কী করে তৈরি হতে পারে, এই বিষয়গুলোর উপরে আমাদের রাবারের স্টল রয়েছে, সেখানে পুরো ওরা গাইড করছেন সবাইকে। আর একটা সেমিনারও রয়েছে রাবার সম্বন্ধিত বিষয়, তো রাবার রিলেটেড যারা বিজনেস করতে চায় তারাও সেখানে আসতে পারে। আমাদের আলাদা আলাদা অনেকগুলো রয়েছে, তো সেই দিনগুলোতে ওনারা আসবেন। আমি আশা করব যে আমরা যুব যারা কিছু করতে চাইছি ওনারা আসলে আমরা সেখানে সাহায্য করব।
নিশ্চয়ই আজকের মতো আমাদের এই ভ্যানগার্ডের যে শিল্পালাপ তা শেষের সময় একদমই ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে, আমরা এখানেই শেষ করতে হচ্ছে। বাট আমরা আবারও নেক্সট ফ্রাইডেতে আসবো বিভিন্ন বিষয় নিয়ে, কারণ ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে কিন্তু এত তাড়াতাড়ি জানা যায় না, অনেক কিছু রয়েছে জানার। আর আমাদের সাথে এই প্রত্যেক শুক্রবারই থাকবেন মাননীয় টিঙ্কু রায়, আর থাকবেন বিভিন্ন ধরনের স্বনির্ভর ব্যবসায়ীরা, আর তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে অন্যান্য খবর এবং বিভিন্ন সংবাদ জানতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।